আসসালামু আলাইকুম বন্ধুরা, জিএসটির প্রথম পর্যায়ের রেজাল্ট ইতিমধ্যে পাবলিশড হয়েছে। তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে লগ ইন করে তোমাদের রেজাল্টটা দেখতে পেয়েছো। রেজাল্ট পাবলিশড হওয়ার পর বেশ কিছু সিচুয়েশন রয়েছে। এই সিচুয়েশনগুলোর মধ্যে প্রধান দুটি সিচুয়েশন হচ্ছে যে তুমি চান্স পেয়েছো, অর্থাৎ একটি ইউনিভার্সিটি এবং একটি সাবজেক্টে তোমার চান্স হয়ে গেছে। আরেকটি সিচুয়েশন হচ্ছে তুমি চান্স পাওনি। যারা চান্স পেয়েছে তাদের বেশ কিছু কাজ রয়েছে। আজকের ভিডিওতে এই কাজগুলো নিয়ে আলোচনা করব, কি করতে হবে, কি করা যাবে না, এবং কি করলে এই ভর্তিটি বাতিলও হয়ে যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। তাই প্রতিটি অংশ বোঝার চেষ্টা করবে। বন্ধুরা, এই মুহূর্তে যারা চান্স পেয়ে একটি সাবজেক্ট পেয়েছে, একটি ইউনিভার্সিটি পেয়েছে, তাদের দুটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। প্রথম কাজটি বলছি, প্রথমেই তোমাকে জিএসটির ওয়েবসাইটে লগ ইন করতে হবে। ওয়েবসাইটে নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত। লগ ইন করার পর তুমি দেখতে পাবে যে তুমি যে সাবজেক্টে এবং যে ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো সেটা কিন্তু দেখা যাবে, এবং সেখানে এডমিট অপশনে ক্লিক করার মাধ্যমে এবং পরবর্তী যে স্টেপসগুলো আছে সেই স্টেপসগুলো এবং ভেরিফিকেশন, অর্থাৎ মোবাইল ফোনের ভেরিফিকেশন সহ মেক পেমেন্ট, এই অপশনগুলো ক্লিক করার মাধ্যমে বা অপশনগুলো ধাপে ধাপে যাওয়ার মাধ্যমে 5,000 টাকা তোমাকে পেমেন্ট করতে হবে। এবং পেমেন্ট করার পর তোমাকে একটা পেমেন্ট স্লিপ বা পেমেন্ট একটা ডকুমেন্টস তোমাকে দেওয়া হবে, এবং অবশ্যই সেই ডকুমেন্টসটা তোমাকে ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। তবে এটা তারাই করবে যারা জিএসটি প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে চাও, অর্থাৎ জিএসটির কোনো একটি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টে পড়তে চাচ্ছ, তারাই এই পেমেন্টটা করবে। তুমি যদি চান্স পাওয়ার পরেও, অর্থাৎ একটি সাবজেক্ট এসেছে, একটি ইউনিভার্সিটি পেয়েছো, সেটা পাওয়ার পরও তুমি এই 5,000 টাকা অর্থাৎ নিশ্চয়ন করছো না, তাহলে কিন্তু তোমার এই চান্সটা বাতিল হয়ে যাবে। শুধু এই চান্স না, এই বছরের আর কোনো সুযোগ কিন্তু তুমি পাচ্ছ না। এটা হচ্ছে তোমাদের প্রথম কাজ। আর এই কাজটি তোমাদেরকে করতে হবে আগামী 7 জুন থেকে 10 জুনের মধ্যে, এই সময়টুকুর মধ্যে তোমাদের করতে হবে। বন্ধুরা, এটা ছিল প্রথম কাজ। এবার আসি দ্বিতীয় কাজ, এবং এই দ্বিতীয় কাজটাও খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে পেমেন্ট করার পর তুমি যে পেমেন্ট স্লিপটি নিয়েছো, এই পেমেন্ট স্লিপ সাথে A4 সাইজের একটি খাম, যেটা বাজারেই পাওয়া যায়, সেখান বিভিন্ন বুক স্টল বা বিভিন্ন কম্পিউটারের দোকান বা নানা জায়গায় এই খামটি পাওয়া যায়, সেই খামটি তোমাকে সংগ্রহ করতে হবে বা কিনতে হবে। এরপর তোমার এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিট, অনলাইন কপি না, মূল মার্কশিট অবশ্যই তোমাকে সাথে নিতে হবে। তাহলে ডকুমেন্টসগুলো কী কী হলো? প্রথম ডকুমেন্টস তোমার 5,000 টাকা দেওয়ার স্লিপটি, দ্বিতীয় ডকুমেন্টস একটি A4 সাইজের খাম, তৃতীয় ডকুমেন্টস এসএসসি এবং এইচএসসির মার্কশিট, মূল মার্কশিট। এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া, মূল মার্কশিট তো এখনও আমি হাতে পাইনি, সেক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে অবশ্যই তুমি তোমার কলেজের সাথে যোগাযোগ করবে, স্কুলের সাথে যোগাযোগ করবে। অবশ্যই তোমার মার্কশিটটি চলে আসার কথা, এবং তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে মূল মার্কশিটটি উত্তোলন করে সেটা তুমি জমা দিতে পারবে। অতিরিক্ত কিছু ডকুমেন্টস তোমরা নিয়ে যেতে পারো, যেমন তোমার জিএসটি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে করে নিয়ে যেতে পারো। এই কয়টি ডকুমেন্টস একসাথে করে এই যে খামটির কথা বললাম, A4 সাইজের খাম, এটার মধ্যে তোমাকে দিতে হবে, এবং মুখটি আটকে দিয়ে A4 সাইজের খামের উপরের অংশে তোমার জিএসটি পরীক্ষার রোল নাম্বার, তোমার যে বিভাগ সেটা, তুমি কোন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো সেটা, এবং তোমার মেরিট পজিশন, এই তথ্যগুলো তোমাকে লিখতে হবে। তবে বন্ধুরা, সব ইউনিভার্সিটিতে এই তথ্যগুলো চাচ্ছে না। ম্যাক্সিমাম ইউনিভার্সিটি বলেছে যে A4 সাইজের খামের উপরে শুধু তোমার রোল নাম্বারটা লিখলেই হবে। তবে অনেক ইউনিভার্সিটি তাদের নির্দেশনায় বলেছে যে কোর্সের নামও লিখতে হবে, ইউনিভার্সিটির নামও লিখতে হবে, আবার কেউ কেউ বলেছে মেরিট পজিশনও লিখতে। তুমি সবই লিখে দিও। সবই লিখে দেওয়ার পর খামটি তোমার কাছাকাছি থাকা জিএসটিভুক্ত যে বিশ্ববিদ্যালয়টি রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে দিবে। যে কোনো একটি বিশ্ববিদ্যালয় যেটা তোমার কাছাকাছি রয়েছে সেখানে গিয়ে জমা দিলেই হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন এখানে বেশ কিছু প্রশ্ন আসতে পারে, ভাইয়া জমা কি আমাকেই দিতে হবে নাকি অন্য কেউ গেলেও চলবে? জিএসটির ওয়েবসাইট বলছে তোমাকেই জমা দিতে হবে। তবে তোমার যদি কোনো ইমার্জেন্সি থেকে থাকে, যে তুমি এমন একটি সিচুয়েশনের মধ্যে রয়েছো যেখানে তুমি যেতেই পারছো না, সেক্ষেত্রে তোমার অভিভাবক, অর্থাৎ তোমার বাবা মা বা ফ্যামিলির কোনো মেম্বার, খুবই কানেক্টেড যে মেম্বারগুলো আছে, মেম্বার যারা রয়েছেন, তাদের মধ্যে কেউ একজন গিয়ে এই কাগজটা জমা দিতে পারবেন। তবে সেক্ষেত্রে অবশ্যই তোমার তার এনআইডি কার্ড এবং তোমার যে ডকুমেন্টসগুলো প্লাস তোমার একটা রিটেন অ্যাপ্লিকেশন তুমি করে দিতে পারো। এটা জাস্ট ইমার্জেন্সির জন্যই বললাম। তবে জিএসটির ওয়েবসাইট বলছে শিক্ষার্থীকে সশরীরে গিয়ে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে জমা দিলেই চলবে। এখন এখানে আমি জানি অনেকে একটি প্রশ্ন করতে পারো যে ভাইয়া, আমি যদি ধরুন আমি একটা ইউনিভার্সিটিতে চান্স পেলাম, কিন্তু আমি আরেকটা ইউনিভার্সিটি থেকে কাগজপত্র জমা দিচ্ছি, পরবর্তীতে দেখা গেল যে আমি আরেকটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেলাম, তখন আমি এই কাগজপত্র কি করব? সেক্ষেত্রে তোমার এই কাগজপত্র অর্থাৎ চূড়ান্ত ভর্তির সময় যে ইউনিভার্সিটিতে তুমি কাগজ জমা দিয়েছিলে সেই ইউনিভার্সিটি থেকে কাগজটা উত্তোলন করে
পরবর্তীতে চূড়ান্ত যে বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেয়েছো বা ভর্তি হবে সেখানে গিয়ে জমা দিতে হবে। প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখন যে আমি কাগজটি জমা দিব সেক্ষেত্রে তারা কি আমাকে কোনো স্লিপ দিবে না? অবশ্যই। যে ইউনিভার্সিটিতে তুমি কাগজটা জমা দিবে তখন তারা একটা রিসিপ্ট স্লিপ তোমাকে দিবে, অর্থাৎ তারা কাগজটা বুঝিয়ে পেয়েছে এরকম একটি স্লিপ বা সিল বা সই তোমাকে দিয়ে দিবে, এবং সেটা অবশ্যই তোমার কাছে সংরক্ষণ করে রাখতে হবে। কারণ ওই স্লিপটা ছাড়া পরবর্তীতে যখন তুমি কাগজপত্র উত্তোলন করতে যাবে তখন কিন্তু সেটা তোমার পেতে অনেক কষ্ট হবে। তাই এই কাগজটা হারাবে না, খুবই জরুরিভাবে নিজের কাছে সংরক্ষণ করে রাখবে। আর দ্বিতীয় যে ধাপটির কথা বললাম কাগজপত্র জমা, এটা তোমরা করতে পারবে 8 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। এই ছিল প্রধান দুটি কাজ যা এই মুহূর্তে তোমাকে করতে হবে যারা একটি সাবজেক্ট এবং একটি ইউনিভার্সিটি পেয়েছো। এই দুটি কাজের মধ্যে যে কোনো একটি কাজ যদি করো, অর্থাৎ তুমি টাকা জমা দিয়েছো কিন্তু তুমি কাগজপত্র জমা দিতে পারো নি বা সময় মতো জমা দিতে পারো নি অথবা জমাই দাওনি, সেক্ষেত্রে তোমার টাকাটা তো ফেরত পাবেই না, অর্থাৎ টাকাটা কিন্তু নন রিফান্ডেবল, টাকাটা তুমি পাচ্ছই না, উল্টো তোমার ভর্তিটি বাতিল হয়ে গেছে। তাই এই ব্যাপারটাও নজরে রাখবে। কিছু বিষয় তোমার মনে রাখা জরুরি, এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করছি। যে পর্যায়ে অর্থাৎ প্রথম পর্যায়ে হোক, দ্বিতীয় পর্যায়ে হোক বা তৃতীয় পর্যায়ে হোক, যতগুলি মেরিট প্রকাশিত হবে প্রথমবারের মতো যখন তুমি চান্স পাবে, কোনো ইউনিভার্সিটি পেয়েছো, সাবজেক্ট পেয়েছো, কিন্তু নিশ্চয়নটা তোমাকে করতে হবে। কিন্তু নিশ্চয়ন যদি তুমি না করো তাহলে এই চান্সটা তোমার বাতিল হয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একদমই ভিন্ন। অনেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে মিক্স আপ করে ফেলে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেমন তুমি চান্স পেয়েছো, ভর্তি হওনি, তুমি চাইলে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে, অথবা তুমি ভর্তি হয়েছো, ভর্তিটি বাতিল করে দিয়ে আবার তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবে, এই সুযোগটি থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। কিন্তু জিএসটিতে কিন্তু এরকম না। জিএসটিতে তুমি সাবজেক্টটি পছন্দ হোক বা না হোক, তোমার পছন্দের ইউনিভার্সিটি হোক বা না হোক, তুমি যদি এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে চাও তাহলে অবশ্যই তোমাকে নিশ্চয়ন করতে হবে। আর নিশ্চয়নের দুটি কাজ যা ইতিমধ্যে আমি আলোচনা করলাম। দ্বিতীয় পয়েন্ট, অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাই আমি তো কোটাতে আবেদন করেছি, সেক্ষেত্রেও কি আমি যদি এখন ভর্তি না হই আমার ভর্তিটি বাতিল হয়ে যেতে পারে? হ্যাঁ, এখন যদি তুমি নিশ্চয়ন না করো তাহলে কিন্তু তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে, তুমি কোটাতে আবেদন করলেও তা হবে। এর পরের পয়েন্টটি হচ্ছে মাইগ্রেশনের ব্যাপারটি। বন্ধুরা, মাইগ্রেশন কিন্তু একটি অটো প্রক্রিয়া, অর্থাৎ তুমি যদি কোনো কিছু অপশনে তুমি যদি হাত না দাও তাহলে কিন্তু এটা অটোমেটিকভাবে তুমি যে সাবজেক্টে চান্স পেয়েছো এর উপরের দিকে যদি কোনো সাবজেক্ট থেকে থাকে সেখানে অটোমেটিকভাবে পরবর্তী মেরিটে যদি তোমার সুযোগ হয় তাহলে হয়তো বা একটা ইউনিভার্সিটি বা সাবজেক্ট পরিবর্তন হতে পারে, না হলে যেটা আছে সেটাই থাকবে। আর পিছনের দিকে যে সাবজেক্টগুলো অথবা নিচের দিকে যে সাবজেক্টগুলো ছিল সেগুলো কিন্তু আর মাইগ্রেশন হবে না, কারণ মাইগ্রেশন সবসময় উপর দিকেই হয়। আর মাইগ্রেশন যদি অল মাইগ্রেশন তুমি যদি অফ করে দাও, স্টপ করে দাও, তাহলে তুমি যে সাবজেক্ট পেয়েছো, যে ইউনিভার্সিটি পেয়েছো সেখানেই তোমাকে চূড়ান্ত ভর্তি হতে হবে, উপরের দিকে আর সাবজেক্ট কিন্তু মাইগ্রেশন হবে না। আর একবার মাইগ্রেশন অফ করে দিলে সেটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আর চালু হবে না। আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, এখন যে ইউনিভার্সিটিতে গিয়ে অর্থাৎ তোমার কাছাকাছি থাকা জিএসটি যে ইউনিভার্সিটি রয়েছে সেখানে গিয়ে যে কাগজটা জমা দিবে, সেই জমা দেওয়ার পর ধরো অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে ভাইয়া মাইগ্রেশন করে সেকেন্ড মেরিটে আমার আরেকটি বিশ্ববিদ্যালয় আছে, তাহলে কি আমাকে আবার নতুন করে কাগজ জমা দিতে হবে? না, নতুন করে কাগজ জমা দিতে হবে না, তুমি একবার কাগজ জমা দিয়েছো সেটাই হবে। তোমাকে যখন তুমি চূড়ান্ত ভর্তি হবে, চূড়ান্তভাবে একটি ইউনিভার্সিটি পেয়েছো, একটি সাবজেক্ট পেয়েছো, সেই ইউনিভার্সিটি তোমাকে একটা ডেট দিয়ে দেবে যে এত তারিখের মধ্যে তোমাকে চূড়ান্ত ভর্তি হতে হবে। তখন তুমি অন্য যে বিশ্ববিদ্যালয়ে কাগজ জমা দিয়েছো, এসএসসি এবং এইচএসসি মার্কশিট, সেই বিশ্ববিদ্যালয় থেকে স্লিপ দিয়ে উত্তোলন করে নতুন বিশ্ববিদ্যালয়ে তোমাকে জমা দিয়ে ভর্তি হয়ে যেতে হবে। এখন এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া যদি যেখানে আমি জমা দিয়েছি সেটাই যদি আমার চূড়ান্ত ভর্তির ইউনিভার্সিটি হয়ে থাকে তাহলে কি করতে হবে? তাহলে তো তোমাকে আর উত্তোলন করার কোনো ঝামেলা নেই, ওই ইউনিভার্সিটিতেই ওই কাগজের স্লিপ জমা দিয়ে তুমি চূড়ান্ত ভর্তি হয়ে যাবে। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ, খুব মনোযোগ দিয়ে কাজগুলো করার চেষ্টা করবে, না হলে কিন্তু তোমার এই ভর্তিটি বাতিল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।